রাত নেমেছে, শহরে ব্যস্ত আলো আওয়াজ যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার গাড়ির শব্দ আগের মতো নেই, বাতাসে একটা ভারী নীরবতা। কিম মঞ্জিলের সামনে এসে জাঙ্কুকের গাড়িটা থামে। গাড়ির ভেতরেতে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ লাল, গলা শুকনো, শরীর অবশ। এত চেষ্টা করেও সে বিয়েটা আটকাতে পারল না। শেষমেশ তার বিয়ে হয়ে গেল এই রাগী ভয়ঙ্কর শয়তান স্বরূপের লোকটার সঙ্গে। মনের ভেতর ক্ষোভে, রাগে, অসহায়তায় তে বারবার জাঙ্কুকে গালি দিতে থাকে। কখনো মনে হয় চিৎকার করে কাঁদবে, কখনো মনে হয় এক দৌড়ে গাড়ি থেকে নেমে পালাবে। গাড়ি থামতেই তে দরজার দিকে হাত বাড়ায়, নামতে চায়। হঠাৎ শক্ত একটা হাত তার কবজি চেপে ধরে। জাঙ্কুক, তার চোখে কোনো আবেগ নেই, কণ্ঠ ঠান্ডা। চুপ করে বসে থাকো। তে কেঁপে ওঠে, হাতটা ছাড়াতে চায়, কিন্তু শক্তিটুকু আর অবশিষ্ট নেই। এদিকে পিছনের সিট থেকে জিমিন আর সুগা নেমে দাঁড়ায়। কিরে, নামবি না? বাড়িতে তো সবাই অপেক্ষা করছে। জাঙ্কুক জানালার কাজ একটু নামিয়ে ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে বলে, বাড়িতে গিয়ে সবাইকে বলে দে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা ভাষ্য করতে যাচ্ছি, কাল সকালে থেকে পৌঁছে দেব। তের বুকের ভেতরটা ভয়ে আটকে ওঠে। মিনের চোখ বড় হয়ে আসে, এই প্রথম তার ভাইয়ের মুখে এমন কথা শুনল। সুগা কিছু বলতে চায়, তার আগেই কোনো সুযোগ না দিয়ে জাঙ্কুক জোরে অক্সিলারেটরে চাপ দেয়। গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে, চোখের পলকের মধ্যে গাড়িটা কিমমঞ্জিল ছেড়ে বেরিয়ে যায়। অন্ধকার রাস্তার ভিতরে মিলিয়ে যায় দ্রুত। পিছনে পড়ে থাকে সুগা আর জিমিন। দুজনেই বরফের মতো জমে দাঁড়িয়ে থাকে, কেউ কথা বলে না, শুধু নীরবে তাকিয়ে থাকে দূরে মিলিয়ে যাওয়া গাড়িটার দিকে। গাড়িটা ছুটে চলছে, রাস্তার আলো আধারে দ্রুত পিছনে সরে যাচ্ছে, কিন্তু তের চোখের সামনে সবকিছু ঝাপসা। গাড়ির ভিতরে একটা দম বন্ধ করা নীরবতা। তে সিটের কোণে গুটিসুটি মেরে বসে আছে, হাত দুটো কাঁপছে, আঙ্গুলগুলো শক্ত করে নিজের ওড়নার প্রান্ত চেপে ধরে আছে। মুখের ভেতরটা অদ্ভুতভাবে ধরফর করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি দম আটকে যাবে। আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক সোজাসুজি উত্তর দেয়, বাসর করতে। এর চোখ ভিজে ওঠে, সে জানালার দিকে তাকায়। চেনা রাস্তা নেই, চেনা আলো নেই, সবকিছু অচেনা। ভয়ে মনে হয় এখনই দরজাটা খুলে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়বে। মরে গেলেও হয়তো এর চেয়ে সহজ হতো, কিন্তু শরীর কথা শোনে না, হাত পা অবশ হয়ে এসেছে। জাঙ্কুকের দিকে তাকাতে সাহস হয় না, তবুও চোখের কোণ দিয়ে সে তাকে দেখতে পায়। স্টিয়ারিংয়ে শক্ত হাত, চোখ সামনে স্থির, মুখে কোনো ভাবান্তর নেই। এই নীরবতায় তের সবচেয়ে বেশি ভয় লাগায়। মহলে ঢুকে জাঙ্কুক গাড়ির গতি কমায়। চারপাশে নীরবতা, কয়েকটা স্ট্রিট লাইটের আলো ছাড়া কিছুই নেই। গাড়িটা থামে। জাঙ্কুক সিট বেল্ট খুলে দরজা ঠেলে বেরিয়ে তের পাশে দরজার হ্যান্ডেলে হাত রাখে, ঠান্ডা গলায় বলে, নামো। এর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। গাড়ির দরজা অল্প খুলেই সে তীব্র কণ্ঠে বলে, দেখুন, একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। তার গলা কাঁপছে, কিন্তু চোখে জেদ। জাঙ্কুক তের কথাগুলো শুনে বাঁকা হাসে। তের এই ভয়টাই যেন তার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য। সে একটু ঝুঁকে তের দিকে আসে, তের বুক ধরফর করতে থাকে। জাঙ্কুক ধীরে ফিসফিস করে বলে, আই নো পুরোপুরি, আমার মেশিন অনেক স্ট্রং, একটু পরে তুমি চিৎকার করবে। কথাগুলোর মানে বুঝে তের নিঃশ্বাস হঠাৎ আটকে যায়, কানের ভিতর দিয়ে যেন গরম ধোঁয়া বেরিয়ে আসে। ভয় আর রাগ সব একসাথে মাথায় চেপে বসে। এই লোকটা একদিকে জোর করে বিয়ে করেছে, আর এখন আবার জোর করে বাসর করতে চাই। তের রাগে চোখ জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলে, আপনার ওই ভালের মেশিন বিক্রি করে দিন, যত সব আচাইরা কথা। তের রাগে জাঙ্কুকও যেন আরও মজা পায়। সে তের একেবারে কানের কাছে মুখ এনে ফিস করে বলে, ছি ছি, এভাবে কথা বলে না হুড়পড়ি, আমার মেশিন তো তোমার সবচেয়ে বড় সম্পদ। এই বলে সে দু হাত বাড়ায় তেকে কোলে তোলার জন্য, কিন্তু তার আগেই তে চিৎকার করে ওঠে। এক ঝটকায় পাশে দরজা দিয়ে বেরিয়ে পড়ে, পাগলের মতো দৌড়াতে শুরু করে জীবন মহলের ভিতরের দিকে। ওড়নায় এলোমেলো পা হোঁচট খাচ্ছে, শ্বাস নিতে পারছে না, তবুও থামছে না। জাঙ্কুক বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকে, ভুরু কুঁচকে তের দৌড়ানো দেখে, তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলে, এত বুদ্ধি নেই, এই মেয়ে ঘুমায় কীভাবে? মেন গেটের দিকে না গিয়ে বাড়ির ভিতরের দিকে দৌড়ালো। আর ঠোঁটে আবার সেই বাঁকা হাসি ফিরে আসে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়। চোখের সামনে এত বড় বাড়ি দেখে তার সব গুলিয়ে যায়। তে থমকে দাঁড়ায়। এত বড় বাড়ি কোন দিকে যাবে, সে কোথায় লুকাবে, তার মাথা কাজ করছে না।
পেছন থেকে জাঙ্কুকের পায়ের শব্দ যে কোনো মুহূর্তে শোনা যাবে। এই ভয়ে বুকের ভেতরটা থকথক করছে। হঠাৎ চোখে পড়ে সামনে সিঁড়ি। আর কিছু না ভেবে তে সিঁড়ির দিকে ছুটে যায়। পা কাঁপছে, শ্বাস এলোমেলো, তবুও সে ওঠে। 1 তলা 2 তলা উপরে উঠে দেখে লম্বা করিডর। ডান দিকে কয়েকটা বন্ধ দরজা, বাম দিকে একটা আধখোলা রুম। তে কোনো শব্দ না করে সে রুমে ঢুকে পড়ে। রুমটা বড়, ভিতরে ডাবল বেড, সোফা আর একপাশে বিশাল কাঠের আলমারি। তে চারপাশে তাকায়, কোথাও কেউ নেই। তার শরীর কাঁপতে কাঁপতে সে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারিটা দেয়াল থেকে একটু সরানো। তে কোনো দেরি না করে আলমারির পিছনে গুটিসুটি মেরে লুকিয়ে পড়ে। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আল্লাহ প্লিজ, মনে মনে ফিসফিস করে। ঠিক তখনই নিচে ভারী পায়ের শব্দ। জাঙ্কুক বাড়ির ভিতরে ঢুকেছে। তার কণ্ঠস্বর নিচ থেকে ভেসে আসে, তুমি ঠিকই জায়গায় লুকিয়েছ ফুরফুরি। তের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। সিঁড়িতে পা পড়ার শব্দ ধীরে, খুব ধীরে। জাঙ্কুক ওপরে উঠছে। তে চোখ বন্ধ করে নেয়, নিচেকে আরও গুটিয়ে ফেলে। করিডোরে পায়ের শব্দ, একটার পর একটা দরজা খোলার আওয়াজ। এই ঘর না, এটাও না। জাঙ্কুক থামে। নিজের রুমে দরজার সামনে দরজা ঠেলার শব্দে তে শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক রুমে ঢোকে, চারপাশ তাকায়। ঠোঁটে সেই ঠান্ডা ভয়ঙ্কর হাসি। এখানে আছো, আমি জানি হুড়পড়ি। তে নিঃশ্বাস এত জোরে চলছে যে মনে হয় শব্দ হয়ে বেরিয়ে যাবে। জাঙ্কুক ধীরে ধীরে আলমারির দিকে এগোয়। 1 পা 2 পা। আলমারির পাশে এসে থামে। 1 মুহূর্ত চুপ। তের চোখ ছলছল করে ওঠে, হাত পা অবশ হয়ে আসে। হঠাৎ এক টানে জাঙ্কুক আলমারিটা সরিয়ে দেয়। তে চিৎকার করে ওঠার আগেই জাঙ্কুক তার হাত ধরে টেনে তুলে, পেয়ে গেলাম। তে কাঁপতে কাঁপতে বলে, ছাড়ুন প্লিজ। জাঙ্কুকের চোখে জয়ের অদ্ভুত আত্মতৃপ্তি। সে তেকে কোলে তুলে নিয়ে ছুঁড়ে বেডের ওপর ফেলে দেয়। তে ভয়ে কেঁপে ওঠে, আরও পিছিয়ে যেতে চায়। জাঙ্কুক নিজের শার্টের বোতাম খুলতে খুলতে ধীরে ধীরে এগিয়ে আসে। তে আবার নামতে গেলে জাঙ্কুক তার পা টেনে নিচের দিকে নিয়ে আসে আর নিজের পুরো ভর তের ওপর ছেড়ে দেয়। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসে। কাদার ফলে তার মুখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, গাল দুটো ফুলে আসে। জাঙ্কুকের চোখে এই মুহূর্তে তেকে ভীষণ কিউট লাগে। হঠাৎ করে সে তের গালে কামড় দেয়। তে চিৎকার করে ওঠে, ওমা, কুত্তা একটা। জাঙ্কুক ঠান্ডা গলায় বলে, কুত্তা আসলে কি করে দেখাবো। উঠে উঠতে পারে না। কি হচ্ছে? রাগে সে জাঙ্কুকের খালি বুকের জোরে দাঁত বসিয়ে দেয়। জাঙ্কুক দাঁত চেপে তের মাথাটা নিচের বুকের সঙ্গে চেপে ধরে ফিস ফিস করে বলে, কামড় দিচ্ছ ভালো কথা, যখন আমার পালা আসবে তখন কিন্তু ছাড় পাবে না। এই বলে জাঙ্কুক তের চুলের মুঠি শক্ত করে ধরে, তার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। কোনো সতর্কতা নেই, কোনো প্রশ্ন নেই। বুঝে ওঠার আগেই তার ঠোঁটের খুব কাছে চলে আসে সে। তে আটকে ওঠে, মাথা ঘুরিয়ে নেয়, 2 হাতে জাঙ্কুকের বুক ঠেলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু এই প্রতিরোধী জাঙ্কুককে আরও বেপরোয়া করে তোলে। সে তের 2টো হাত শক্ত করে চেপে ধরে। মুখে তখন আর হাসি নেই, আছে অদ্ভুত এক উন্মাদনা। ডোন্ট মুভ প্লিজ। জাঙ্কুক মুহূর্তে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পুরো শরীরে শিহরণ বয়ে যায়। জাঙ্কুক ধৈর্য ধরে তের ঠোঁট শুষে নিতে থাকে। ঠোঁটে কামড়ের ব্যথায় তের হুঁশ ফেরে। জাঙ্কুক তার ঠোঁটে কামড় বসিয়েছে। নিজের 2 হাত দিয়ে জাঙ্কুককে ঠেলে সরানোর চেষ্টা করে তে। জাঙ্কুক তেকে বিছানার সঙ্গে চেপে ধরে, তার ওড়না ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবিয়ে দেয়। তের গলায় জাঙ্কুকের নিঃশ্বাস পড়তেই সে কেঁপে ওঠে, তার শরীর অবশ হয়ে আসে। জাঙ্কুক সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর 1 হাতে তের সালোয়ারের চেইন টান দিয়ে খুলতে গেলে তে বাধা দেয়। জাঙ্কুককে চেপে ধরে বলে, প্লিজ, আমার প্রবলেম চলছে। জাঙ্কুক থেমে যায়। সে বড় করে নিঃশ্বাস নেয়। সে আবার তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তের উপর ভর চাপিয়ে বলে, কবে ভালো হবে। লজ্জায় তে লাল হয়ে যায়, মনে মনে বিড়বিড় করে। বলে, অশুভ লোক, এটাও জানতে হবে। আমার লাগছে, উঠুন প্লিজ। না, অভ্যাস করো, রোজ নিতে হবে এখন থেকেই। জাঙ্কুকের কথা শুনে তের চোখ বড় বড় হয়ে যায়। হঠাৎ জাঙ্কুক উল্টে যায়, নিচে সোজা হয়ে শোয়, তারপর তেকে নিচের উপর তুলে নেয়। আরে কি করছেন আপনি? এত ছুকছুকানি ব্যামো কেন আপনার? বউ পাশে থাকলে সব পুরুষদের এরকম ব্যামো হয়। বাই দ্য ওয়ে, আমি চাই না তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই কালকে তোমাকে বাড়ি দিয়ে আসবো। বিড়বিড় করে বলে, আপনার সঙ্গে আমি থাকবোও না। কিছু বললে?
না, একদমই না। জাংকুক দুই হাতে ভালো করে তেকে জড়িয়ে নিয়ে বলে, বেশ ঘুমাও। তে অবাক হয়ে বলে, কি, আমি এভাবে আপনার ওপর ঘুমাবো এত বড় বিছানা থাকতে? তোমার ভাগ্য ভালো তোমার পিরিয়ড চলছে, নইলে সারা রাত আমি তোমার উপরেই থাকতাম। তাই চুপ করে ঘুমিয়ে পড়ো, নইলে সারা রাত আমার ওজন নিয়ে ঘুমাতে হবে। ভয়ে শুকনো ঢোক গেলে তে চোখ বন্ধ করে নেই, মনে মনে বিড়বিড় করে বলে, দরকার নেই বাবা, এই দামড়া লোকের ওজন নেওয়ার থেকে এভাবে শোয়া অনেক ভালো।